হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টারের মধ্যে মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 1 থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে হরপ্পা সভ্যতার উৎপত্তি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের এই দেওয়া দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যদি তোমরা যুক্ত হও তোমরা কী কী পেয়ে যাচ্ছ? তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশনস। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টের জন্য 699 রুপিস। চলো যে আজকে আমাদের মূল আলোচনার বিষয় আছে সেটা শুরু করা যাক, যেটা আছে যে হরপ্পা সভ্যতার কালপঞ্জি এবং সময়সীমা আমরা এখন আলোচনা করবো। যেখানে আদি হরপ্পা পর্যায় যেটা হচ্ছে 3200 থেকে 2600 খ্রিস্টপূর্ব, যেখানে বলা হয়েছে এই পূর্বে গ্রামীণ সংস্কৃতি ধীরে ধীরে নগর সংস্কৃতির দিকে রূপান্তরিত হতে শুরু করে। মেহেরগড় এবং কোটদিজি সংস্কৃতির প্রভাব এই পর্যায়ে অত্যন্ত স্পষ্টভাবে লক্ষ্য করা গিয়েছিল। মানুষ স্থায়ী বসতি স্থাপন এবং কৃষিকাজে দক্ষ হয়েছিল। যেখানে বলা হয়েছে 3200 থেকে 2600 খ্রিস্টপূর্বের মধ্যে বিভিন্ন ধরনের যে বসতি বা বিভিন্ন ধরনের সংস্কৃতির উদ্ভব হতে শুরু করে এবং স্থায়ী বসতি এবং কৃষিকাজে উন্নতি দেখা দেয়। এর পরবর্তী যে হরপ্পা সভ্যতা যেটা হচ্ছে 2600 থেকে 1900 খ্রিস্টপূর্ব পর্যন্ত, যেখানে বলা হচ্ছে এটি সভ্যতার যে স্বর্ণযুগ ছিল, যেখানে সুপরিকল্পিত নগরী, বিশাল দুর্গ, উন্নত নিকাশি ব্যবস্থা এবং সুনির্দিষ্ট যে অর্থনৈতিক কাঠামো এই পর্বের প্রধান বৈশিষ্ট্য। হরপ্পা এবং মহেঞ্জোদারো এই যুগের দুটি প্রধান রাজধানীতে পরিণত হয়েছিল। যেখানে আমরা দেখলাম যে প্রথম যে আদি হরপ্পা সভ্যতা কখন থেকে কোথায় ছিল, কত সময় অবধি ছিল এবং এর মধ্যে কী কী বৈশিষ্ট্য ছিল। এর পরবর্তীতে এগুলো যে মূল হরপ্পা সভ্যতা ছিল যেটা ছিল 2600 থেকে 1900 খ্রিস্টপূর্ব পর্যন্ত, যেখানে বিভিন্ন ধরনের নতুন যে দিকগুলি আমরা লক্ষ্য করতে পারি, যেখানে সুপরিকল্পিত নগরী ছিল, বিশাল দুর্গ ছিল, উন্নত নিকাশি ব্যবস্থা ছিল এবং সুনির্দিষ্ট অর্থনৈতিক কাঠামো ছিল। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে মেহেরগড় সভ্যতার প্রভাব, যেখানে হরপ্পা সভ্যতার উৎপত্তি আকস্মিক কোনো ঘটনা ছিল না। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক দিক থেকে বালুচিস্তানের মেহেরগড় সভ্যতার ধারাবাহিক বিবর্তনের ফলে সিন্ধু সভ্যতার এই উন্নত নগরী সভ্যতার জন্ম হয়েছিল। মেহেরগড় কৃষিভিত্তিক সমাজ এবং উন্নত মৃৎশিল্প পরবর্তীতে হরপ্পাবাসীদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। যেখানে মেহেরগড় সভ্যতার মধ্যে দিয়েই বলা হয় যে এই যে নতুন যে হরপ্পা সভ্যতার উন্নতি হয়, যেখানে বিভিন্ন ধরনের কৃষিকাজ, বিভিন্ন ধরনের মৃৎশিল্প এই যে সভ্যতাকে সমৃদ্ধ করে তোলে এবং এর ভিত্তি স্থাপন করে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে উৎপত্তি এবং ভৌগোলিক চালিকা শক্তি, যেখানে সিন্ধু ও রাবি নদীর যে অববাহিকা ছিল, যেখানে নদীর উর্বর পলিমাটি প্রচুর খাদ্যশস্য উৎপাদনে সাহায্য করে, যা ঘন জনবসতি এবং নগরায়নের পথ প্রস্তুত করে। যেখানে সিন্ধু এবং রাবি নদীর যে জল তার মধ্যে দিয়ে সেই জলগুলির সাহায্যে বিভিন্ন ধরনের খাদ্যশস্য উৎপাদন হয়, যা জনবসতি এবং নগর সভ্যতাকে আরও বিকাশ এবং বিস্তারে সাহায্য করে। পরবর্তী যে উন্নত কৃষি অর্থনীতি, গম, যব, তুলার চাষ, পশুপালন, অতিরিক্ত খাদ্য উৎপাদনে সহায়তা করে, যা বাণিজ্যের বিকাশ ঘটায়। এটা এখানে দেখলাম যে এই নদীর ফলে বিভিন্ন ধরনের উৎপাদন বৃদ্ধি পায়, যার ফলে গম, যব, তুলা এছাড়া পশুপালনের মধ্যে দিয়ে অর্থনীতি আরও সমৃদ্ধ এবং বাণিজ্য আরও সমৃদ্ধি হয়। এর পরবর্তীতে নিরাপত্তা এবং সুরক্ষিত বসতি, নদীর বার্ষিক বন্যা থেকে সুরক্ষার জন্য মানুষ উঁচু স্থানে দুর্গ এবং পাকা ইটের বসতি নির্মাণ করতে শুরু করে। এই যে নদীগুলির জন্য একটি নির্দিষ্ট সমাজে বন্যা হতো, যার জন্য মানুষ উঁচু উঁচু বসতি বা দুর্গ নির্মাণ করতে শুরু করে এবং সেখানে বসবাস করতে শুরু করে। এখানে এটাই আলোচনা করা হচ্ছে। আমরা দেখলাম এখানে সিন্ধু এবং রাবি নদীর জন্য কী হয়েছিল। এর পরবর্তীতে এই দুটি নদীর জন্য উন্নত কৃষি অর্থনীতি হয় এবং এই নদীর জন্য যে বন্যা হতো এর থেকে নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের দুর্গ বা পাকা ইটের বসতি নির্মাণ হয়। এর পরবর্তীতে আমরা দেখব উৎপত্তির প্রত্নতাত্ত্বিক উপাদান কী কী ছিল। যেটা রয়েছে তাম্রপ্রস্তর যুগের ব্যবহার, যেখানে হরপ্পাবাসীরা লোহা ব্যবহার জানতো না। তারা তামা ও ব্রোঞ্জ দিয়ে অস্ত্র এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতো। তারা যে বিভিন্ন ধরনের যে লোহা ব্যবহার করতে তামা ও ব্রোঞ্জ দিয়ে জানতো না, তামা ও ব্রোঞ্জ ব্যবহার করতো বা লোহার ব্যবহার তারা জানতো না এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র, অস্ত্র তারা তামা ও ব্রোঞ্জ দিয়ে তৈরি করতো। লিখন পদ্ধতি বা শিলমোহরের মধ্যে বাণিজ্যিক লেনদেন এবং প্রশাসনিক কাজের জন্য তারা বিভিন্ন ধরনের চিত্র লিপির ব্যবহার শুরু করেছিল এবং পরিকল্পিত যে নগরায়ণ ছিল বা নগর ছিল, যেখানে ছিল সোজা রাস্তাঘাট ছিল, সমকোণ যে বিভক্ত ঘরবাড়ি ছিল এবং উন্নত নিকাশি ব্যবস্থা আদি সংস্কৃতির আমূল রূপান্তর ঘটায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পা সভ্যতার মধ্যে কী কী উন্নয়ন ঘটেছিল, যেখানে তারা লোহার ব্যবহার না জানলেও তামা ও ব্রোঞ্জের ব্যবহারের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতো। তারা বিভিন্ন লেনদেনের জন্য চিত্রলিপির ব্যবহার শুরু করেছিল। এছাড়া তাদের যে নগরটি ছিল তাদের মধ্যে সেখানে সোজা রাস্তা ছিল, বিভিন্ন ধরনের যে বাড়িঘর উন্নত মানের ছিল, নিকাশি ব্যবস্থা সেই সময় উন্নত মানের ছিল। এর পরবর্তীতে যে শিলমোহর বা কারু শিল্পের উদ্ভব হয়েছিল এই সময়। হরপ্পা সভ্যতার উৎপত্তির পেছনে অভ্যন্তরীণ বাণিজ্যের বিশেষ ভূমিকা ছিল, যেখানে শ্রেষ্ঠা ইট
ও পোড়ামাটির তৈরি গুলিতে বিভিন্ন যে পশুর মূর্তি, অজানা চিত্রলিপি খোদাই করা থাকতো, এগুলি তৎকালীন সমাজের যে স্তর বিন্যাস বা আন্তর্জাতিক বাণিজ্যের শক্তিশালী যে পরিচারক হিসেবে কাজ করেছিল। এই সমাজে বিভিন্ন ধরনের শিলমোহরগুলি পাওয়া গেছিলো, যেগুলো বিভিন্ন ধরনের ইট দিয়ে, যেমন পোড়ামাটির ইট, এগুলি দিয়ে তৈরি করা হতো। সেই সময়কার বিভিন্ন যে চিত্রলিপি, বিভিন্ন ধরনের মূর্তি, পশু পাখি, বিভিন্ন ধরনের চিত্র সম্পর্কিত জিনিসপত্র এই মোহরগুলির মধ্যে পাওয়া গিয়েছিল, যেগুলি সেই সময়কার বিভিন্ন ধরনের কারুশিল্প বা যে শৈল্পিক দিক সেটা আমাদের সামনে তুলে ধরেছে। এছাড়া সেই সময়কার যে আন্তর্জাতিক বাণিজ্য বা বাইরে বৈদেশিক বাণিজ্যের যে একটি বিশেষ ভূমিকা এই শিল্পগুলির মধ্যে দিয়ে আমরা দেখতে পারি। আজকে আমার আলোচনার বিষয় এতটুকুই ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের থেকে তোমাদের সাবজেক্ট বিষয়ক বিভিন্ন বইগুলো নিয়ে নিতে চাও, তো আমাদের এই দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে তোমরা এই বইগুলো নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।